গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশিবার যে শব্দ দুটি উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে সংস্কার এবং নির্বাচন। এ দুটি শব্দ সবচেয়ে বেশিবার উচ্চারিত হলেও এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের এখনো অবসান হয়নি। বিএনপি বলছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, অন্যদিকে আরেকটি পক্ষ বলছে আগে সংস্কার তারপর নির্বাচন। সত্যিকার অর্থে আমরা কি সংস্কারের পথে হাঁটছি? আমরা কি সঠিক পথে এগুচ্ছি? এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবো আজ। দর্শক, আমি ফার্নাস জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনা স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন ডক্টর বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান এনবিআর। সেই সঙ্গে আরও আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর বদিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। সংস্কার ও নির্বাচন নিয়ে তো আমরা মত পার্থক্য বিতর্ক দেখতেই পাচ্ছি। আমি একটা ভিন্ন প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। দেশ দুর্নীতির অনেক গভীরে ঢুকে গেছে বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনো গতি নেই। আমরা কিভাবে বের হবো এ থেকে? দুর্নীতির থেকে বের না হলে বাংলাদেশের কোনো গতি নেই। আপনার এই কথা বলতে বলতে তো 54 বছরই তো বাংলাদেশ টিকে থাকলো, দুর্নীতি সহই টিকে থাকলো। হ্যাঁ, দুর্নীতি বাংলাদেশ হওয়ার পর, স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে। আপনি যদি হিস্টোরিক্যাল ক্রনোলজিতে যান তাহলে প্রথম বঙ্গবন্ধু সরকার, সেই বঙ্গবন্ধু সরকারের সময় দুর্নীতি এত বেড়েছিল যে খোদ বঙ্গবন্ধু নিজের মুখে বলতেন যে গাজী আমার কম্বলটা কোথায়? সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। তাহলে গাজী আমার কম্বল কোথায়, সেটা দুর্নীতি। কি পর্যায়ে গেলে জাতির পিতা বঙ্গবন্ধু, এখন জাতির পিতা বলবে না, ফাউন্ডেশন, সেটা তো পট পরিবর্তনে বদলায়, তার মুখে এই কথা বেরোলো। এক নাম্বার। দুই নম্বরে সোনার খনি চোরের খনি, তাইলে তিনি স্বীকার করে নিলেন। 3 নম্বরে আসেন, এই দুর্নীতিতে যখন মজুদদারি বাড়তেছিল, বঙ্গবন্ধু কিন্তু তখন রেড করার চালু করেছিলেন। কিন্তু ধরতে গিয়ে দেখা যায় যেটাই ধরে সেটা আওয়ামী লীগের, আলীর। তখন তো বাজাদের জন্ম হয় নাই। বিএনপি যেটা বাজাদ বাংলাতে, বাংলাদেশ জাতীয় দলের তো জন্ম হয়নি। যেটা ধরে তখন তারপরে বন্ধ করে দিল। তাহলে সেই সময় দুর্নীতি এস্টাবলিশড এবং স্বীকৃত হলো। দ্বিতীয় পর্যায়ে আসেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান সাহেব পার্টি করলেন, আসলেন। জিয়াউর রহমান সাহেব যখন আসলেন, তার একটা সুনাম আছে। তখন বলা হতো, হি ইজ পার্সোনালি অনেস্ট বাট হি অ্যালাউড হিজ পিপল টু বি কারাপ্ট। 1979 সালের এপ্রিলের 19, 20, 21 অথবা 20, 21, 22 এই 3 দিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের একনেকের এক্সিকিউটিভ কমিটির একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকের মধ্যে দুর্নীতি নিয়ে কথা ওঠার পরে বলা হয়েছিল, উনি এটা লিখিত তখন মিনিস্ট্রি আসছে, অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। তো অ্যাটলিস্ট 50% corruption should be eradicated at once. What does it mean? You are taking cognizance of corruption there. যে অন্তত 50% থামাতে হবে। তো যেহেতু প্রেসিডেন্ট এটা বলেছেন, জিয়াউর রহমান সাহেব নিজে বললেন, তখন তো আলী একটা সুযোগ পেল। সুধাংশু শেখর হালদার নামে তাদের একজন নেতা ছিলেন রাজনীতিক, এটা নিয়ে মাঠ গরম করতেছে যে তাহলে বাকি 50% কি জায়েজ করে দিলেন? রাজনৈতিক ফায়দা নিয়ে এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করলো। তাহলে সে সময় করাপশন স্বীকৃত হলো। তারপরে আসেন, জিয়াউর রহমান সাহেবকে হত্যা করার পরে সাত্তার সাহেব যখন ক্ষমতা নিলেন, প্রেসিডেন্টও হইলেন ভোটে পরে, সেই সময় মোটামুটিভাবে এমন অবস্থা হলো দুর্নীতির যে যুবমন্ত্রী প্রতিমন্ত্রী কাশেমের বাড়ি থেকে ইন্দুকে অ্যারেস্ট করলো। এবং ইন্দুকে অ্যারেস্ট করার সময় তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাক্তার মতিন বলল যে এরকম ইন্দু তো ওখানে, বলে যে অ্যারেস্ট করো, যদি কাশেম বাধা দেয় কাশেমকেও অ্যারেস্ট করবা। তো যখন সাত্তার সাহেব এটা গুছাই ফেলতেছেন, এবং সোনালী ব্যাংকের বাকির নাম আপনাদের মনে আছে কিনা, ইউনিয়ন লিডার, সেখানে কোটা তার কথায় উঠে বসে, সেই সময় এরকম ঘটনা ঘটল।
তখন উনি বললেন, সাত্তার সাহেব একদিন ক্যাবিনেট মিটিং থেকে বেরিয়ে, আমি তখন ক্যাবিনেট ডিভিশনে ক্যাবিনেট মিটিংগুলো করি, জিয়া সাহেবের সাথেও করলাম, সাত্তার সাহেবের সাথেও করলাম, পরে এরশাদের সাথেও বছরখানে করলাম। ওগুলো বললো যে ঠিক আছে, এগুলো সব অ্যারেস্ট করো, যদি জেলখানা জায়গা না হয় তাহলে স্টেডিয়ামের মধ্যে গেট বন্ধ করে ঢুকাও যারা এরকম সন্ত্রাস করতেছে, দুর্নীতি। উনি যখন কন্ট্রোল করে ফেলতেছিলেন সেই সময় ওত পেতে থাকা এরশাদ সাহেব কায়দা করে চলে আসলেন, এবং এরশাদ সাহেবের সে প্রক্লেমেশন মার্শাল ল ঘোষণার কাগজটা আমি নিজে দেখেছি, সব টাইপ করা ছিল, শুধু হাতে 24 মার্চটা শুধু হাতে লেখা ছিল। তাহলে এরশাদ সাহেব আসলেন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, বিশালভাবে এসব কথাবার্তা বললেন। সে সময় একজন বিচারপতিকেও কোর্ট করা হইল যে তিনিও এরকম কথা বলেছেন। কিন্তু এরশাদ সাহেব নিজে এসে দুর্নীতিতে সয়লাভ করলেন এবং নিজের দুর্নীতির জন্য জেলও খাটলেন জনতা টাওয়ার মামলায়। এরপরে 3 জোটের রূপরেখা যখন সরকার পরিবর্তন হয়ে আসলো, তখন আপনার পলিটিক্যালি পট পরিবর্তনে তো এক সময় বিচারকরা বলে এটা দোষী, জেল হইল, আরেক সময় বলে কুল্লে খালাস, ফের ফয়েলেসে শুরু, এটা দোষ নাই, এখনো যেটা দেখতেছি আর কি। তো সেই সরকারে সে সময় আসার পরে তো আবার রাজনৈতিক নেতৃত্ব বেগম খালেদা জিয়া ম্যাডামকে আবার দুর্নীতির দায়ে শাস্তি দেওয়া হইল জিয়া অরফানেজ ট্রাস্টে, সেখানে তাহলে আবার দুর্নীতির প্রসঙ্গ আসলো। তারপরে আবার ক্ষমতার পট পরিবর্তনে এটার 111 আসলো, আবার আওয়ামী লীগ একবার আসলো, 3 জোটের পরে বিএনপি আসলো, তারপরে আওয়ামী লীগ আসলো, আবার বিএনপি, আবার 111 আসলো। 111-এ এসে তারা যেটা শুরু করলো, তারা বলল যে সবাইকে দুর্নীতিগ্রস্ত এগুলা ধরতে হবে, এরে ধরে ওরে ধরে। আমি তখন তো সিটিং এনবিআরের চেয়ারম্যান, এবং সেই সকল ক্ষমতাশালী ব্যক্তি তখন ব্রিগেডিয়ার ছিল আমিন, এটিএম আমিন, আর মাসুদ উদ্দিন চৌধুরী তখন তো আরও বড় পদে মেজর জেনারেল। তারা এক পর্যায়ে আমার কাছে দুর্নীতিবাজদের একটা লিস্টও ধরিয়ে দিল যে এদের এই দোষ, এই বা গাড়ি ঘোড়ার হিসাব সহ যে এগুলো ধরতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আমার সাথে 1-to-1 মইনিউর দুটা, শুধু মইনিউ এবং আমি দুইজনের একক বৈঠক হয়েছে এইসব নিয়ে আমি চেয়ারম্যান হওয়ার পর। আমি জিজ্ঞেস করলাম আপনারা কতদিন থাকবেন, এই যে বলতেছেন এরে ধরতে হবে ওরু ধরতে হবে, লিস্ট করতেছেন, কতদিন? বলছে বছর 2 আলে বছর 2 হইলে আমার অংশ কিন্তু দুর্নীতিবাজ ধরে না, ওটা দুদুকার হাসান মসুদ চৌধুরীর কাজ সেটা। আমার অংশ যদি আমার ট্যাক্সের মধ্যে, শুল্কের মধ্যে, ব্যাটের মধ্যে কেউ জড়ায়, সেগুলো দিলে সেগুলো আমি ধরব। আলটিমেটলি এসব কথা বলে টলে তারা পরের দিকে কি হলো, দেখা গেল যে দে দেমসেলভস প্লান্সড ইনটু ইট। আমার কাছে তদবির আসা শুরু হইলো, এমনকি তাদের কেউ কেউ আসলো। একটা ছোট্ট বলে দিই, সেটা হইলো যে কবে 25 বছর আগে কেউ একজন বিয়ে করেছে, তখন নাকি শ্বশুরবাড়ির থেকে 90 ভরি স্বর্ণ দিয়েছে স্ত্রীকে, এটা তখন রিটার্নে দেখাতে মনে ছিল না, এটা একটা দেখায় যাক। তো আলটিমেটলি কি হইলো, যাদেরকে ধরার জন্য যাদের টাকা নিয়ে গেল তারা আটকালো, জোর করে তাদের টাকা ব্যবসায়ীদেরকে জুলুম করে হোক যেভাবে টাকা নিল, তাদের সাথে পরে কি করলো, সো কল্ড বেটার বিজনেস ফোরাম 5ই সেপ্টেম্বর 2007 হোটেল রেডিসনে এই বেটার বিজনেস ফোরাম করলো। যাদেরকে দুর্নীতিবাজ বললো, ব্যবসায়ী আটকালেও যাদের টাকা নিল তাদের মধ্যে আই সেলিউট মিস্টার হাসান মাসুদ চৌধুরী। তিনি একমাত্র ব্যক্তি যিনি এই বেটার বিজনেস ফোরামের বিরোধিতা করেছেন, যে যাদেরকে দুর্নীতিবাজ বলে টাকা আটকাচ্ছেন আবার তাদের সাথে আপনারা এক হচ্ছেন কেন, তাদের পয়সায় এই অনুষ্ঠান করতে যাচ্ছেন কেন। আমি যেহেতু চাকরি করি আমার তো যেতে হয়, আমি গিয়েছি, এবং সেখানে বিজনেসম্যানরা একচেটিয়াভাবে আমাকে বকা শুরু করলো যে আমি এরকম টাইট করে তাদের ক্ষতি করতেছি, ওটা করতেছি, আমাকে বলতে চান। তাহলে দুর্নীতি তখনও আবার একই দশায় গেল। তার পরবর্তীতে যেটা আসলো 2008 থেকে আওয়ামী লীগ একাধারে প্রথমবার ভোটে 8-এ, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24-এর আমিডামি, এটার দুর্নীতি তো এখন শুনছিনি। তাহলে এই 53-54 বছরের দুর্নীতি মুক্ত কোনো সময় হয় নাই, না হলে দেশ থাকবে না, এটা কথা ঠিক নয়। কিন্তু ডক্টর বদিউর রহমান, আপনি বলছিলেন যে 53-54 বছর কেটে গেছে দুর্নীতিকে সঙ্গে করে। জি জনাব বদিউর রহমান,
একটু জানতেই চাই, তাহলে দুর্নীতির রাম রাজত্বেই কি আমাদের বসবাস করতে হবে? এ জি। থেকে পরিত্রাণের কোনো পথ আমাদের সামনে খোলা পথ নেই? আছে, পথ নাই কেন? দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য যে তিনটা পথের দরকার, তিনটা বিষয় ভাবার দরকার, সে তিনটা হলো, একটা হলো রাষ্ট্র পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে প্রশ্রয় না দেয়া। কেমন? এখন রাষ্ট্র তো দুর্নীতিকে অ্যালাউ করে, তার প্রমাণ তো সব জায়গায় দেখলেন, কারণ যারা উপরে আসতেছে তারাই তো হয়। যেমন ট্যাক্স না দেয়া, এটা একটা দুর্নীতি না? এটা তো একটা দুর্নীতির অংশ, ট্যাক্স ফাঁকি দেয়া। তো আমি তো ওই 1/11-এর সময় আমাদের রাজনৈতিক কিছু নেতার থেকেও ট্যাক্স আদায় করলাম। সেটা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বেচ্ছায় দিয়েছেন অপ্রদর্শিত অর্থ হিসাবে, মওদুদ আহমদ দিয়েছেন, তার থেকে আদায় করতে হইল। 12 বার বাজেট দিয়েছে সাইফুর রহমান সাহেব, তার থেকেও সেটা আমার নিতে হইল। কয়জন বলবো? তাহলে রাষ্ট্র সেগুলা মেনে নিয়েছে, ধরা পড়ার পরে কিছুটা জরিমানা সহ তারা দিয়েছে। এক, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে যেগুলা শক্তভাবে নির্মূল করা বা ধরা, সেটা হচ্ছে না। 2 নাম্বার হলো আপনার সমাজ এটা মেনে নিচ্ছে। আগে সামাজিক প্রতিরোধ ছিল, মনে করেন সে আমরা ছোট ছিলাম 50-এর দশকের শেষের দিকে, 60-এর দশকের প্রথমেও, যে একটু পেট মোটা দেখলে সিএনবি ছিল তখন, যেটা এখন রোডস এন্ড হাইওয়ে, কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং, ওখানকার কেরানি সাহেবের বাড়িতে জমি কিনলে বলতো যে দুর্নীতিবাজ, তার দাওয়াতে যাবে না। মোল্লা মৌলবীরা তাদের অনুষ্ঠান যেত না। এখন কিন্তু তাদের অনুষ্ঠানে মোল্লা মৌলবী আরও বেশি যায়, কারণ হাদিয়া একটু বেশি পাওয়া যায়। তাহলে দুর্নীতি লালন করতেছে, সামাজিকভাবে স্বীকৃত। আবার দুর্নীতিবাজ বেশি হইলে, টাকা যদি বেশি হয়, সে আবার এমপি হইতে পারে। ওই যে কোথা কি পাপুল একজন এসে গেল না, কি লক্ষ্মীপুরে পাপুল কোথার থেকে এসে কিভাবে এমপি হয়ে গেল, সে তো হইলে তার বউকেও এমপি বানাবে। কবে কিভাবে দুর্নীতির সাথে আসলে রাজনীতিটা যুক্ত হয়ে গেল, সেই আলোচনা পরবর্তী অংশে আমি আসতে চাই। ধন্যবাদ জানাচ্ছি বদিউর রহমান। মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা গণঅভ্যুত্থানের পর বারবার বলছি সংস্কারের কথা, পরিবর্তনের কথা, কিন্তু বাস্তবে আমরা সত্যিকার অর্থে পরিবর্তনের পথে হাঁটতে পারছি কি? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। একটা হচ্ছে পাড়া, আর একটা হচ্ছে ইচ্ছা। তো এই কোনো জিনিসই পাড়াটা কি এটা দিয়ে নির্ভর করে না, এটার ফলাফলটা নির্ভর করে মুসলমানদের ধর্ম অনুযায়ী যে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফের প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আর আমাদের স্যারেরা তো প্রথম ওনারা অ্যাডমিন ক্যাডারে যখন ছিলেন, ওনারা তখন জুডিশিয়ারি সেপারেটেড ছিল না, ওনারা খুব ভালো করে ম্যাজিস্ট্রেসি করেছেন, এবং ওই সময় অ্যাডমিন ক্যাডার থেকে আবার জুডিশিয়ারিতেও চলে যেতেন কেউ কেউ। তো যেমন শাহাবুদ্দিন সাহেব, উনি অ্যাডমিন ক্যাডারের লোক ছিলেন, উনি অ্যাডমিন ক্যাডারে ছিলেন, পরে উনি জুডিশিয়ারিতে চলে গেলেন। তো আপনার একটা 34 আছে আমাদের কমন ইন্টেনশন। খুনটা যদি আমি করি আর ওনার যদি ইন্টেনশন কমন হয়, তাহলে একই অপরাধী হবেন। তো বেসিক্যালি আমি এই গভর্নমেন্টের সকল কাজ কি করছেন, কি করতে পারছেন, এটাকে ইন্টেনশন দিয়ে বিবেচনা করতে চাই। আপনি ধরুন আজকে সমস্ত পত্র পত্রিকার যে অনলাইন ভার্সন এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এবং কি বলে টেলিভিশনের সন্ধ্যা থেকে নিউজ, আপনাদের চ্যানেল সহ অন্যান্য চ্যানেল খুব সরগরম। কতজন? 21 জন ডিসি, 2018 সালের 21 জন ডিসি কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যাদের বয়স 25 বছর পূর্ণ হয়েছে, যারা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছিলেন। আর 43 জনকে তারা ইয়েতে কি বলে ওএসডি করেছে। 21 আর 43 হলো 64। তো ভেরি গুড। তো আমরা একটা কুলিং পিরিয়ড বলে একটা গল্প শুনতাম, কুলিং পিরিয়ড শুনতাম। তো তারপর কতটুকুন সময় লাগে কুল হইতে। তো এটা আমি আজ থেকে 4-5 মাস আগে আমি বারবার বলছি
যে এই 14, 18 এবং 24-এর অবৈধ নির্বাচনের সাথে যারা জড়িত এদেরকে একটা কমিটি করে এদেরকে ডাকুন, ডেকে বলুন এরা কেন এই কাজটি এইভাবে করেছেন, এদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিন। আর এই হিয়ারিংটা পাবলিক হবে। টেলিভিশন বিটিভির 3-4টা চ্যানেল আছে, একটা চ্যানেল একবারে এই কমিটির সামনে যে বক্তৃতা করবে এটা শুনবে। তাকে কে ফোন করেছিল, কোন জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল হুমকি দিয়েছে, এটা উনি এক্সপ্রেস করবেন। যদি গ্রহণযোগ্য না হয় সাথে সাথে একটা চিঠি ধরিয়ে দিবেন। এই চিঠিকে একমাত্র তিনি সংক্ষুব্ধ হলে হাইকোর্টে গিয়ে বলবেন যে আমি সংক্ষুব্ধ। এর নিচে তার কোনো প্রতিকার নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল প্রতিকার হবে না। করলেন কত মাস পরে? আজকে 6.5 মাস পরে। মা মরছিল সকালে আর কান্দে উঠলেন বিকালে। মানুষ আপনার ইন্টেনশন নিয়ে, আপনার যে নিয়ত নিয়ে কোয়েশ্চেন করছে। আজকে আরেকটা দেখেন, আপনি কি করছেন, দুর্যোগ সচিব কামরুল হাসান কে 25 বছরের পূর্ণ হওয়ায় দিয়েছেন, বাধ্যতামূলক অবসর দিয়েছেন। লিখেছেন যে তিনি মৌলভীবাজার ডিসি ছিলেন, ইত্তেফাক পত্রিকার নিউজ। আর শিল্প সচিব জাকিয়া সুলতানা সম্বন্ধে ইত্তেফাক পত্রিকার নিউজ অনলাইন ভার্সনে যে সংস্থাপন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছেন জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আসুন কোয়েশ্চেন আমার পয়েন্ট মেক করি। জুলাই আগস্ট বিপ্লবে আন্দোলন সংগ্রামের সময় কোনো অফিসারের কি সরকারের বিপক্ষে বক্তৃতা করার কথা ছিল? জনতার মঞ্চ বানানোর কথা ছিল? আমরা কি অফিসারদেরকে ডাক দিয়েছিলাম আপনারা সচিবালয় ছেড়ে এসে আমাদের সাথে যোগ দিন? তবে কি গণঅভ্যুত্থানের পরেও আমরা নতুন মোড়কে পুরনো ধারাতেই পথ চলছে কিনা সেই আলোচনায় ফিরতে চাই। একটা বিরতি সময় হয়েছে। দর্শকদের সামনে থেকে রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। ভাইয়া, গেস্টের নাম ভুল লেখা ছিল, ডক্টর বদিউর রহমান। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের পরও কি আসলে নতুন মোড়কে পুরনো ধারাতেই পথ চলছি আমরা? আমি যেখানে শেষ করেছিলাম আমি ওই জায়গাটা শেষ করে আপনার কোয়েশ্চেন আসবো। আমার কথা হলো যে আপনি জাকিয়া সুলতানাকে বললেন জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস, আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে সকল সচিবরা জনতার মঞ্চ 1996 সালের মতো এরা নেমে এসে আপনার বিরুদ্ধে, যারা যারা সরকারের হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এরা ছাড়া বাকি সবাই বাদ, এটা কি আপনি কি ডিক্লেয়ার করছেন? এসে 8 তারিখ থেকে প্রথম 1 মাস 30 দিন যখন হট ছিল বিষয়টা, আমরা রাজনীতিকরা যখন হট থাকে ওই সময় কেউ যদি একটা চড়থাপ্পড় খেয়ে যায় আমরা বলি বাবা এই সময় গরম ছিল, উত্তেজনা ছিল, বিষয়টা ঠিক আছে, এটা ভুলে যাও, এখন আমরা শান্ত হয়ে গেছে, এখন আসো সবাই মিলেমিশে দেশ গড়ি। এটা হচ্ছে রাজনীতিকদের দৃষ্টিভঙ্গি। বাট 6 মাস পরে আমি পুরাতন অপরাধের জন্য আমি ধরবো না, ধরতে হলে আপনার উদ্দেশ্য খারাপ। আমি দেখি 5-6টা নাম বলি। একটার নাম হলো মুকাব্বির খান, যিনি ইউনূস সাহেব স্বরাষ্ট্র সচিব বানাইছিল, কয়েকদিন পরে আবার বাদ দিয়ে দিছে তাড়াতাড়ি। আওয়ামী লীগ আমলের সচিব ছিল,
এমদাদুল্লাহ খান আওয়ামী লীগ আমলের সচিব ছিল, এখনো আছে চাকরি করে। ওমর ফারুক এখনো আছে চাকরি করে, সচিব ছিল। আব্দুর রহমান এখনো সচিব ছিল, এখনো সচিব আছে। সাইদ মাহবুব এখনো সচিব, আগে সচিব ছিল, হাসিনার সচিব ছিল, এখন সচিব আছে। শাহরিয়ার কাদের সিদ্দিকী শেখ হাসিনার আমলে সচিব ছিল, এখনো আছে। তো আপনি এদের দুইজন কি নাম, কামরুল হাসান, এটা মৌলভীবাজার ডিসি ছিল, এটাকে দিচ্ছেন ওই কোটায় বাদ দিলাম। তো জাকিয়াকে বাদ দিলেন। জাকিয়ার সাথে যে আরো 45টা সচিব ছিল বা 64টা 60টা 78টা সম্ভবত সচিব, এদের 78 সচিবের মধ্যে বাকিগুলা কই? বাকিগুলা আপনার বাড়ি, হয়তো এদের বাড়ি কারো বাড়ি চিটাগাং, কারো বাড়ি চিটাগাং, অথবা কেউ আপনার আত্মীয়, অথবা কেউ আপনার আত্মীয়ের আত্মীয়, অথবা আপনার যে ফিসকি পাসকা ছাউ ছানা যে উপদেষ্টা বানাইছেন এদের আত্মীয়, অথবা এদেরকে গিয়ে মাল দিছে, টাকা দিছে, এরা মাপ। নো, আইনের শাসন। শেখ মুজিব বলেছিলেন যে আমরা মুজিবের আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই। আমি এখানে বলি আমরা ইউনূসের শাসন চাই না, আইনের শাসন চাই। আইনের শাসন দরকার, ডক্টর ইউনূসের শাসন না। তো এই জন্য বাংলাদেশ আমরা আন্দোলন 16 বছরের মধ্যে বহুবার জেল খাটছি, বহুবার এই ডিবি অফিসে 36 নম্বর মিন্টো রোডে এই 12 ফিট বাই 12 ফিটের মধ্যে 36 জন রেখেছে চুর ডাকাত, ওর মধ্যে শুয়েছিলাম 3 দিন। তো এই জন্য ডক্টর ইউনূস আইনের শাসন তো করবেন, আপনার ব্যক্তি শাসন না। তো আরেকটা কথা বলি, আপনি আওয়ামী লীগের আমলে সংস্থা প্রধান একটাও পাল্টান না কেন? আওয়ামী লীগের আমলে সংস্থা প্রধান, জিজ্ঞেস করেন সংস্থা প্রধানদের কত ক্ষমতা, সংস্থা প্রধানদের বিশাল ক্ষমতা। ইন ওয়ান সেন্স সচিবরা তাকে ফোন করে বলতে হয় যে এইটা করো, রিকোয়েস্ট। কিন্তু সংস্থা প্রধানরা ছিল, এক একটা সংস্থা প্রধান ছিল হাসিনার টাকা উৎপাদনের কারখানা, এক একটা সংস্থা প্রধান। আমি প্রত্যেকটা, আপনি আমাকে গভর্নমেন্ট ডাকুক আমাকে ডাইকে বলুক যে সংস্থা প্রধানরা শেখ হাসিনার টাকা উৎপাদনের কারখানা ছিল, আমি প্রমাণ করে দিব। এবং এরা এদের আত্মীয় স্বজন দিয়ে চাকরি ব্যবসা করেছে, হাসিনাকে টাকা দিয়েছে। তো আপনি এদেরকে চেঞ্জ করেন না কেন? কেন চেঞ্জ করেন না? চেঞ্জ করেন না। আপনার ছাওছানাদের কাছ থেকে ছাওছানারা টাকা খায়, ওরা টাকা কামাই করে বিয়া করে, বাহ কি মজা, টাকা কদম মুসি করে টাকা উৎপাদন করে। তো এই দিয়ে আপনি করবেন, আপনি পরিবর্তন করবেন। আপনার প্রশ্নের উত্তর হলো এই ইউনূস সরকার দেওয়া কোনো পরিবর্তন হবে না, কোনো সংস্কার হবে না। উনি সময় চাই ওনার ছাওছানার জন্য। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি প্রশ্ন তুলেছেন সংস্থা প্রধানদের কেন পরিবর্তন করা হচ্ছে না, যেখানে আবার সার্জিস আলম বলেছেন রাজনৈতিক দলগুলো এটা চিন্তা করে না কোন মানুষটাকে চেয়ারে বসালে দেশের ভালো হবে, তারা এটা চিন্তা করে যে মানুষটাকে চেয়ারে বসাচ্ছে সে আমার লোক কিনা। এই মাই ম্যানের রাজনীতি বাদ দিয়ে জনগণের ম্যানের রাজনীতি করতে হবে। কিসের? এই ঢাকা উত্তরের যে প্রশাসক বানাইছে, এটা কোন যোগ্যতার ভিত্তিতে বানাইছে? কোন যোগ্যতার ভিত্তিতে বানাইছে? আপনি বলেন যে এই যে আপনি কোন ক্রাইটেরিয়া বলে সকল মেয়র যা আছে সব বাদ দিয়ে দিলেন। এরপরে এই যে সার্জিস, এই যে হাসনাত আব্দুল্লাহ, এই যে ফুয়াদ, এরা বিশাল সমাবেশ করলো, কমিশনারদের সমাবেশ করলো, মেয়রদের সমাবেশ করলো, বলল যে এরা যদি নতুন দলে যোগ দেয় তাহলে এদের সব মাপ। সমাবেশ করো নাই? করেছ তো। এখন যখন দেখছো বিএনপি বলছে যে এইগুলার নামে যেগুলো আসামি আছে এর মধ্যে যদি কোনোটা ওইখানে গিয়া থাকে, ধরে পুলিশ লাগবে না, আমরা ধরে নিয়ে দিয়ে আসবো জেল গেটে। তো তারপরে থামছো। তো কথাবার্তা ঠিক করে বলবো, বিএনপি শাসন দেখতে পাবো, ঠিক করে বলবো। নো, বিএনপি ভার্সন বিএনপি স্থানীয় সরকারের প্রশ্নে বিএনপি বলেছে না। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন ইউনূসের শাসন দেখতে চান, আইনের শাসন। আপনি আবার বললেন আপনারাই ধরে আসলে দিয়ে আসবেন আসামিকে, তাহলে কি বিএনপি শাসন প্রতিষ্ঠা হবে কিনা? ইউ ডোন্ট নো। সিআরপিসি এন্ড পেনাল কোডে আছে, সিআরপিসি তে আছে কোন সন্দিগ্ধ আসামি যদি হয়, একবারেই যদি সন্দেহাতীত ভাবে আসামি হয়, স্যার আমাকে গ্রেফতার করতে পারবে। জিজ্ঞেস করেন উনি পাবলিক হিসেবে গ্রেফতার করার রাইট আছে কিনা। আমি যদি কনফার্ম আসামি হই, জিজ্ঞেস করেন উনি আপনি পড়েন নাই যে পাবলিক দিয়ে অ্যারেস্ট করতে পারে। এবার বলেন, ওনার জন্য তো পুরো আপনার কথা শুনতে পারিনি বলেন। জি,
আপনি বলছিলেন আগের অংশে যে দুর্নীতি কিভাবে আসলে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেল। আমরা দেখেছি যে স্বৈরাচার আমলে যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। রাজনীতিতে যদি আসলে এই সংস্কৃতি চলতে থাকে তাহলে পরিবর্তনটা কিভাবে আসবে? আমি তো আপনাকে দুর্নীতির বাংলাদেশের শানে নজুল প্রথম থেকে সবটা পিরিয়ড সম্বন্ধে একটা আইডিয়া দিলাম সংক্ষিপ্তভাবে। এখন এটার পরিবর্তনের প্রশ্ন আসলে যারা পরিবর্তন করবে তারা দুর্নীতি মুক্ত কিনা সেটারও একটা বিবেচনার বিষয় আছে। ওয়াজ তো সবাই করতে পারে, চেয়ারে গেলে বক্তৃতা সবাই দিতে পারে, মাঠ গরম করাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ওইটুক তো কেউ মানে না যে আমি গুড় খাওয়ার ছেড়েছি কিনা তারপরে আরেকজনকে হেদায়েত করব যে তুমি গুড় খেও না। সেটা হচ্ছে না তো। যারা দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করেছে, কথা বলেছে, জিরো টলারেন্স সবসময় বলতো, কি একটা বানান ইংরেজিতে ZERO জিরো, এটাকে এত বেশি ফোকাস করছে। আমরা আগে জিরো বলতাম যে যেখানে কিছু থাকে না, এবং জিরোর ব্যক্তিগতভাবে নিজস্ব কোনো মূল্য নাই যদি না অন্য কোনো ডিজিটের ডাইনে না বসে, আবার বামে বসলেও মূল্য হয় না। সেই জিরো টলারেন্স বলতে বলতে এখন যেগুলো দেখা যাচ্ছে যতজন জিরোর ওয়াজ করছে তাদের জিরো ঠিক আছে, কিন্তু বাম পাশে অনেকগুলো ডিজিট বসেছে, যার ফলে ডাইনের জিরোটা যোগ হয়ে অনেক কিছু। আপনি রাষ্ট্রীয় পর্যায়ে এখন ধরেন ইউনূস সাহেব যখন বলতেছে দুর্নীতি 1 নম্বর সমস্যা, অন্যরা বলতেছে, তো এই সাহেবরা দুর্নীতিমুক্ত ফেরেশতা হয়ে আসছেন কিনা? ডেভিল হান্ট এখন বলতেছে 6 মাস পরে একটা, এটা কখন শুরু করলো? এটার একটা মজার জিনিস হইল গাজীপুরে যখন একটা কাউন্টার হয়ে গেল। আপনি 5 তারিখে যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলেন, আগে দিয়ে ঘোষণা দিল সবাই যে বুলডোজার নাকি জোগাড় হইল, আসেন, তখন কোথায় ল অ্যান্ড অর্ডার সিটিজেন ছিল? কোনো আওয়াজ নেই, ভাঙছে ওইটা। হাসিনার বাড়িতে আগুন লাগাইলো, হোয়ার ইজ ল অ্যান্ড অর্ডার? পরের দিন আপনি মুখ রক্ষার জন্য সাফাই গাইতেছেন যে এটা ঠিক হয় নাই, তাহলে আগে কোথায় ছিলেন? গভর্নমেন্ট হইলে, ল অ্যান্ড অর্ডার হইলে যদি আসামি হয়, দোষী হয়, তার সম্পদটাও আপনাকেই রক্ষা করতে হবে। তারপর বিচারে সেটা কনসপিকুয়েট করেন, জরিমানা করেন, জেল দেন, জুলুম দেন, ফাঁসি দেন, পরের কথা সেটা করেন না। তার মানে ওইটা পোষা হচ্ছে। এ পুষতে গিয়ে যখন গাজীপুরে প্রাক্তন মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে কিছু ঘটতে যাচ্ছিল বা ঘটাচ্ছিল, সেই সময় মাইকে দেওয়ার পরে জনতা রুখে দিল। ওই রুখে দেওয়াতে আহত হইল, ঘটনা হইল, তখন সুর পাল্টাইল। ছাত্ররা কি কথা বলল, বৈষম্য বিরোধী না কি আছে, ওরা বলল যে তারা ওই কি ভালো কাজ করতে কি জন্য গেল, অন্যরা পারটা না। ওদের তো সেটা ডিউটি না। তারা যদি এত ভালো হয় তাহলে তারা থানায় যায় বলবে। তারা কে? তো ওখানে কাউন্টার হওয়ার পরে এইবার আপনি ডেভিল হান্টে গেলেন 6 মাস পরে। হোয়াই? এই ডেভিল অ্যাঞ্জেল কারা? যাকে হান্ট করবেন সে ডেভিল না, হুইজ অ্যাঞ্জেল অর হু আর অ্যাঞ্জেলস? কিন্তু বদিউর রহমান, স্টার ডেভিলরা তো অনেক আগেই পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে তারও প্রশ্ন রয়েছে। এখন ডেভিল হান্টের আসলে টার্গেট কারা, সে আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আবারও ফিরছে আলোচকদের কাছে। জনাব বদিউর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, স্টার ডেভিলরা কাদের সহযোগিতায় পালিয়ে গেল সে প্রশ্ন এখনো রয়ে গেছে, কিন্তু এখন ডেভিল হান্টের টার্গেট কারা? আগে যারা পালিয়ে গেল বললেন, সেখানে মজার জিনিস হয়, আমার তো ভয়ভীতি কম, কারণ এই দেশে হাসিনার আমলে হোক, তার আগে এরশাদের আমলে হোক, যে কোনো সরকারের আমলে আপনি সত্য সাহসিকতা বলতে হইলে আপনাকে 3টা বিষয় তৈরি থাকতে হবে। 1 নাম্বার, আপনার এই কথায় সংক্ষুব্ধ হয়ে এখান থেকে বের হওয়ার পরে কেউ আপনার পা ভেঙে দেবে। এখনকার ছেলেপেলেরা তারাও ভাঙতে পারে, অন্য সময় ছাত্রলীগই যথেষ্ট ভাঙতে পারে, বা ছাত্র দলই যথেষ্ট ওরা ভাঙতে পারে। এটা আপনাকে মেনে নিতে হবে, তাহলে কথা বলতে পারবেন। 2, আপনাকে একটা মামলাতে আটকাই দিবে, যে কোনো ঝামেলা মামলাতে 54 ধারা টারা দিয়ে, 6 দিয়ে একটাতে আটকাই দিলে আপনাকে মেনে নিতে হবে। 3, এই 2টার কোনোটাতে না পারলে একসাথে আপনাকে ফুটুস করে কুল্লে খালাস করে দেবে। এই 3টা মেনে নিলে আপনি কথা বলতে পারবেন। সেই জন্য আমি বলি, এই যে পালানোর কথা আসছে, সবাই বলতেছে কেবল শেখ হাসিনা পালাইলো। আমার বাড়ির পাশে বস্তি, তা পিছিয়ে বাচ্চারাও বলে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আমি ডিফার করি, শেখ হাসিনা পালাইলো কথা, আমরা তো দেখলাম
তাকে সুন্দর করে গাড়ির থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছে সেটাও দেখলাম। এটা তো পালানো হয় না। শেখ হাসিনা তো রেজা শাহ, ইরানের রেজা শাহ পাহলবি ছিল না, নিজে প্লেন চালাতে পারে, চট করে ঢুকে যায়, প্লেন চালায় চলে গেল। তো এটা তো রাষ্ট্রীয়ভাবে তাকে দেয়া হইল। এবং ইন্ডিয়াতে শেখ হাসিনা যে গেল, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া কি তাকে সরাসরি উঠে চলে পাঠা দিতে পারলো? সে কথা কে বের করবে? বের হবে কি না আদৌ? সেখানে আসবে। এরপরে যেটা বলছেন যে ওই কোথায় নাকি কারা 600 650 কারা কারা নাকি 626 জন, আমার ফিগার টিগার তো দরকার নাই, ছিল নাকি বলে। তো ওরা বোঝবাজি হয়ে চলে গেল কোথায়, কেমনে গেল? ওরা সবাই জাদু জানে না, সুমন্ত সু বলছে চলে গেছে। সেই সময় আপনার ডেভিলও নাই, হান্টও নাই। এখন আপনি ওই গাজীপুরে ঘটনা শুরু হওয়ার পরে আপনি ডেভিল হান্ট করবেন। এবং গণঅভ্যুত্থানের 3 মাস পর পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিল এমনটি শোনা যায়। হ্যাঁ, আরেকজন যে হাসান মাহমুদ না কে সিটংয়ের এক মন্ত্রী ছিল না, পররাষ্ট্রমন্ত্রী ছিল হাসান মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ, তাকে তো নাকি একবার এয়ারপোর্টের মধ্যে ঠেকাইলো, যাইতে পারে নাই। তো পরে নাকি কোথায় চলে গেছে। তখন আপনার এখন ডেভিল কাকে ধরতেছেন? আপনি কি এখন বেছে বেছে অন্য কাউকে সায় দেওয়ার জন্য কিছু লোককে সাইজ করবেন কিনা, যে আরেকটা নূতন দল টল ছাত্ররা করবে, সেগুলার বিরুদ্ধে যায় বা সেটা প্রতিহত করতে পারে, এই জাতীয় লোক খুঁজছেন কিনা? ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে সরকার আদৌ নির্বাচন দিতে চাইছে কিনা। সেই কথা আমি পরে আসতেছি। নাকি আপনার এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে প্রথম 6 মাস তো সংস্কার বললেন, গভর্নমেন্টটা কিন্তু এনজিও গ্রামের গভর্নমেন্ট। আমি সবসময় কতগুলো এনজিও আর ইউনুস সাহেবের গ্রামীণের গ্রাম। তো এনজিওগ্রাম করলেন আপনি, এনজিওগ্রাম করে এবার কতগুলো ব্লক ফাইলেন। এখন কোনটাতে বাইপাস করবেন, কোনটা ওপেন সার্জারি হার্ট অপারেশন করবেন, কোনটা স্ট্যান্টিং করবেন, এইগুলোর জন্য এবার পরে করলেন কি 6 মাস পার করে দিয়ে এখন বলতেছেন ঐক্যমত্য কমিশন, সবার সাথে বসে করবেন। তো এটা নিয়ে আমার ওই গ্রামের গল্পটা মনে পড়তেছে। একেবারে মূর্খ লোকের বাড়িতে, এরা কিচ্ছু জানে না, বাচ্চা কাচ্চারা একটু শিক্ষিত করার খেয়াল তখন হুজুর রাখলো। হুজুরও তো আরেক মূর্খ। হুজুর পড়াইতেছে শুধু এদেরকে তালিম আলী জাগ দিন, তালিম আলী জাগ দিন। এরা 6 মাস থেকে তালিম আলী জাগ দিন, তালিম আলী জাগ দিন পড়তেছে। তো আরেকজন একটু বোকার থেকে একটু জ্ঞানী, সে এটা শুনে বললো যে 6 মাস থেকে এটা পড়তেছস, বলে যে হুজুর বলছে পড়তে। তো এক কাজ কর, এখন হুজুর তো নাই, এবার তোরা বাকিটা পড়, এই টান করে খাবি কদিন, এই টান করে খাবি কদিন। হুজুর আসা যখন শুনলো, কিরে নূতন সবককে দিল, বলে যে আরেকজন হুজুর আপনার মতো যাওয়ার সময় বললো যে তালিম আলী জাগ দিন তো 6 মাস পড়লি, এবার এই টান করি খাবি কদিনটা পড়ে। এটা শোনার পরে হুজুর বুসকা ভাসকা বান্ধে আসতে রওনা হয়ে গেছে। এখন ইউনুস সাহেব 1.5 বছর আগে বলছে, আমি কিন্তু ইউনুস সাহেবের পক্ষে, খেয়াল রাখি, আমরা যদি ছোট্ট পরিসরে শুনি, একেবারে পক্ষে। তাকে 5টা বছর সময় দেন, অনেক কাজ করবে। উনি নোবেল পাইছেন, দরকার আরেকটা নোবেল পাবেন। ধন্যবাদ জানাচ্ছি বদিউর রহমান। এই প্রশ্নটি নিয়ে মোশাররফ ঠাকুর আপনার কাছে আসতে চাই, 5 বছর সময় দিতে আপনারা প্রস্তুত কি? বাংলাদেশে 6 মাসের মধ্যে ওই যে মুজাম্মেলের বাড়ি ভাঙতে গেছে, ধরে পিটাইয়ে দিচ্ছে 6 মাসের আগেই। তো আমি আপনাকে বলি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আমরা কারো সাথে অন্যায়ের পক্ষে নই। আমি কারো সাথে অন্যায়ের পক্ষে নই, আমি শুধু ক্রিমিনাল অফেন্ডার যারা, প্রকৃতই অপরাধী যারা, এদেরকে বিচারের সপক্ষে, এদেরকে বিচার করতে চাই। কিন্তু কার প্রতি? আপনি বলেন তো, সৈয়দ নজরুল ইসলামের বাড়ি ভাঙলেন কেন? সৈয়দ নজরুলের বাড়ি ভাঙলেন কেন? সৈয়দ নজরুলের ছেলে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, নির্যাতনকারী। আমি শুনেছি আত্মীয় স্বজন কিশোরগঞ্জ অনেক আছে, সৈয়দ নজরুলের ছেলে তো ইয়াতা সৈয়দ আশরাফ তো নির্যাতনকারী না, ওর বাড়ি ভাঙছেন কেন? সৈয়দ নজরুল ইসলামের বাড়ি ভাঙলেন কেন? তো এইটা হচ্ছে যে আপনি ওয়েভ উঠাইতে চান, তরঙ্গ উঠাইতে চান, এর মধ্য দিয়ে আপনি পার হইতে চান। আপনি তাইলে ইয়ে করেন, আপনি তো রাষ্ট্রের প্রধান অভিভাবক, আপনি সরকার প্রধান নির্বাহী। আপনার উপদেষ্টা যে বললো হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত রাষ্ট্র চাই, ও যে বলছে এটা সঠিক হইলে আপনি বলেন, ওন করেন, আপনি কালেক্টিভ রেসপন্সিবিলিটির জন্য ওন করবেন। আর কালেক্টিভ রেসপন্সিবিলিটির জন্য যদি আপনি ওন না করেন, ওর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির জন্য ওর চেক করে দিবেন, করছেন? আপনি ডক্টর ইউনুস কি বুঝেনটা কি?
আপনার অর্থনীতি বাজার নিয়ন্ত্রণ হয়েছে, আইন নিয়ন্ত্রণ নাই। আপনি সরকার আপনার কি জানি আপনার কলিগদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি আমলাতন্ত্র পিক অ্যান্ড চুজ করেন, এরে যারে ইচ্ছা আপনার যারা বলে এরে বাদ দেন, এরে বাদ দিয়ে দেন, কোন আইনে ফালাই একটা বাদ দিয়ে দাও। আমি বলছি আপনি করেন, যা কাজ করবেন স্পষ্ট করে জনগণের কাছে বলবেন আওয়ামী লীগ আমলের সকল সচিবকে বাদ দিতে চাই, কোনো সমস্যা নাই, আসুন বিএনপি সাপোর্ট দেবে। আওয়ামী লীগ আমলের সকল সংস্থা প্রধান ওএসডি বাদ হবে, এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাবে, আসুন আলোচনা করুন। বাদ গোপনে গোপনে কুকর্ম বিএনপি মেনে নেবে না, বাংলাদেশের মানুষ মেনে নেবে না, এটা খুব ভালো করে জানবেন ডক্টর ইউনূস। এবং এই কুকর্মের ফলাফল বাংলাদেশে ফাইনালি ভালো হয় না, যে যত বুদ্ধি নিয়ে আসুক এই কুকর্মের ফলাফল বাংলাদেশে ভালো হয়। শুরু থেকে আপনারা বলেছেন যে এই সরকারের প্রতি আপনাদের পূর্ণ সমর্থন রয়েছে, এই সরকারকে আপনারা ব্যর্থ হতে দিতে চান না। আমাদের সমর্থন উড্র হলে কি মনে করেন সরকার থাকবে 3 দিন? আপনি কি বিশ্বাস করেন? দেখাই দিন। আমরা সমর্থন এখনো আমি 64 জেলায় যে পুরাতন 4 বিভাগের 4 ইয়াতে সকল বিভাগে আমি একদিন করে হরতাল দেখবেন গভর্নমেন্ট নাই। সামনে এমন কোন পরিকল্পনা তো এই জন্য আমি দিচ্ছি না কেন, আমি দিচ্ছি না এই জন্য যে সরকার সঠিক লাইন মতো চলুক, তার যে প্রয়োজনীয় কাজগুলি করে সে একটা জনগণের সরকার দিয়ে যাক। ট্রান্সফরমেশন অফ পাওয়ারের যে হস্তান্তর, ক্ষমতার পরিবর্তন, জনগণের যে মালিকানা প্রতিষ্ঠার যে প্রক্রিয়া, এটা সঠিকভাবে সম্পন্ন হোক, এইটুকুন কাজের জন্য এই সরকারকে বিএনপি এখনো সমর্থন দিয়ে রাখছে এবং বহু কুকর্ম করার পরেও এই সরকারকে টিকে থাকতে ইতিমধ্যেই আপনারা জানালেন যে আপনাদের প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি তাই হয় তাহলে আসলে এই যে সরকারের সমালোচনা করছেন কিংবা আপনারা বলছেন আপনারা রাজপথে নামবেন, কঠোর আন্দোলনে আসবেন, এগুলো কি আসলে সরকারকে চাপে রাখার কৌশল? না, চাপে কেন? সরকারের এখন তো তার অপোজিশন নাই, তাকে ভুল ত্রুটি ধরিয়ে দিতে হবে না। সে যে পিক অ্যান্ড চুজ করছে এটা ভুল, সে যে এরে ওরে মানুষের 6 মাস পরে গিয়ে মানুষের বাড়ি ভাঙে, এটা ভুল। আমি বলবো না এটা, আর মানুষ তো আমার পিটাবে, এই বেটা তুই বিএনপি করিস গভর্নমেন্টের থেকে এই ভুল করতেছে, তুই এটা ধরিস না কেন? আমাকে প্রতিদিন মানুষকে আমার এই প্রশ্নের উত্তর দিতে হয়। তো এই জন্য উত্তরটা ডক্টর ইউনূসের কানে জন্য যায়, এই জন্য আমি বলি। আপনারা ভুল ধরিয়ে দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ জানাচ্ছি বদিউর রহমান আপনাকে। দর্শক এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।